নমস্কার। আচ্ছা, বাংলা শিশুতোষ ছড়ার কথা মনে আছে? সে যে রঙিন আর কল্পনার জগৎটা, যেটা আমাদের অনেকেরই ছোটবেলার সঙ্গী ছিল। এগুলো কিন্তু শুধু মন ভোলানো সুর নয়, না না, এর প্রত্যেকটা লাইনে লুকিয়ে আছে আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের দারুণ সব গল্প। চলুন আজ সেই রহস্যটাকে একটু একটু করে উন্মোচন করা যাক। এই একটা লাইন, ব্যাস, আর কিছু লাগে? ছোটবেলায় ফিরে যাওয়ার জন্য এটুকুই তো যথেষ্ট, তাই না? আর যারা হয়তো এই ছড়াটা শোনেননি তাদের জন্যেও কিন্তু এটা একটা নতুন জগতের আমন্ত্রণ। মানে এটা শুধু একটা ছড়া নয়, এটা আসলে একটা অনুভূতি। তো আজকের এই যাত্রায় আমরা ঠিক কি দেখব? দেখুন, আমরা মোট 5টা ভাগে পুরো ছড়ার জগৎটাকে ঘুরে দেখব। প্রথমে একটা স্বাগত পর্ব, তারপর আমরা দেখব ছড়ার জীবজন্তুদের, পরিবার আর ঘরবাড়ির গল্প, প্রকৃতির কথা, আর সব শেষে কেন এই ছড়াগুলো আজও আমাদের মনে গেঁথে আছে সেই বিষয়টা। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। দেখুন, এই ছড়াগুলো কিন্তু শুধু বাচ্চাদের ঘুম পাড়ানোর গান, ব্যাপারটা মোটেও তেমন নয়। সত্যি বলতে এগুলোই আমাদের শোনা প্রথম গল্প, যে গল্পগুলো আমাদের শিকড়ের সাথে, আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়। বেশ, এবার তাহলে চলুন ছড়ার প্রাণীজগতে একটা ঢু মারা যাক। আরে, এই ছড়াগুলোতে যে কী সব মজাদার আর অদ্ভুত প্রাণীর দেখা মেলে, এগুলো আমাদের কল্পনার জগৎটাকে যেন আরও কয়েক ধাপ বাড়িয়ে দেয়। হাতিমা টিমটিম নামটা শুনলেই কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়, তাই না? ভাবুন তো, প্রাণীটা দেখতে হাতির মতো, কিন্তু তার মাথায় দুটো খাড়া শিং। এটা কিন্তু এক্কেবারে নিখাত বাঙালি কল্পনা, যা ছোটদের সোজা রূপকথা রাজ্যে নিয়ে ছেড়ে দেয়। আচ্ছা, সাপ বললেই তো আমাদের মনে একটা ভয়ের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু বাবুরাম সাপুরের সাপটা, ওটা কিন্তু একদমই সেরকম নয়। এই সাপটা এতটাই নিরীহ যে ওকে দেখে ভয় তো দূরের কথা, বরং মায়া লেগে যায়। এই যে খায় শুধু দুধ ভাত, ব্যাস, এই একটা লাইনই যথেষ্ট সাপটার শান্ত স্বভাব বুঝিয়ে দেওয়ার জন্য। একটু ভেবে দেখুন তো, যে সাপের প্রিয় খাবার হলো দুধ ভাত, সে আর কতটা হিংস্র হতে পারে বলুন? এই ছোট্ট একটা লাইন, অথচ এটাই পুরো চরিত্রটাকে কি অসাধারণ করে তুলেছে। আর ঠিক এর উল্টো দিকে আছে কে? ওই যে পাগলা ঘোড়া। এই চরিত্রটা ছড়ার মধ্যে একটা জবরদস্ত উত্তেজনা আর গতি নিয়ে আসে। এখানে কিন্তু কোনো শান্ত পরিবেশ নেই, আছে শুধু দুরন্ত গতিতে ছুটে চলার এক উন্মাদনা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ছড়ার জগৎটা আসলেই অনেক বিচিত্র। দেখুন, একদিকে একটা দুধ ভাত খাওয়া শান্তশিষ্ট সাপ, আর অন্যদিকে সোয়ারিকে ফেলে দেওয়া এক পাগলা ঘোড়া। এই যে দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্র, এই বৈপরীত্যটাই কিন্তু ছড়াগুলোকে এতটা জীবন্ত আর আকর্ষণীয় করে তোলে। আচ্ছা, জীবজন্তুর জগৎ থেকে বেরিয়ে এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক। মানে যেখানে পরিবার, খাবার আর বাড়ির একটা আরামদায়ক পরিবেশ, কিভাবে এই সব কিছু ছড়াগুলোর একেবারে কেন্দ্রে জায়গা করে নিয়েছে সেটা দেখা যাক। এই শব্দগুলো খেয়াল করে দেখবেন, বারবার ফিরে আসে ছড়াগুলোতে। মামা শব্দটা শুনলেই কেমন একটা আদরের অনুভূতি হয়। খোকা মানে বাড়ির মধ্যমণি, আর দুধ ভাত বা গরম গরম লুচি, সে তো পরম তৃপ্তির আরেক নাম। এই সবগুলো মিলেমিশে আমাদের মনে একটা খুব চেনা, খুব নিরাপদ ছবি তৈরি করে দেয়। আর এই সব কিছুর কেন্দ্রে কি আছে? আছে খোকা বা খোকন। প্রায় প্রত্যেকটা ছড়াতেই দেখবেন এই চরিত্রটা ঘুরে ফিরে আসছে। কখনো সে ঘুমিয়ে পাড়া জুড়িয়ে দিচ্ছে, তো কখনো আবার তার জন্যেই মা ভীষণ চিন্তা করছে। এই খোকা চরিত্রটাই তো আসলে ছড়াগুলোর আসল প্রাণ। যেমন ধরুন এই ছড়াটা, খোকুন খোকুন করে মা। এখানে কি হচ্ছে? খুব সাধারণ একটা ঘরোয়া দৃশ্য। মা তার ছেলেকে ব্যাকুল হয়ে খুঁজছে, সে বাড়িতে নেই। কিন্তু দেখুন, ছড়ার ছন্দ আর মায়ের সেই আকুতি এই সাধারণ ঘটনাটাকেই একটা কি মিষ্টি গল্পে বদলে দিয়েছে। এটা সরাসরি আমাদের মন ছুঁয়ে যায়। তো গল্প থেকে বেরিয়ে এবার আমরা এমন কিছু ছড়ার কথা বলবো যেখানে মূল আকর্ষণটা কিন্তু গল্প নয়, বরং এখানে আসল মজাটা হলো প্রকৃতির ছবি আর শব্দের অপূর্ব খেলা। মানে এখানে অর্থ খোঁজার চেয়েও বেশি জরুরি হলো এর ছন্দ আর আনন্দটা উপভোগ করা। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি হয় যখন অর্থের চেয়ে ছন্দটাই বেশি জরুরি হয়ে ওঠে? ঠিক এই জায়গা থেকেই আমরা ননসেন্স বা অর্থহীন ছড়ার মূল মন্ত্রটা বুঝতে পারি। এখানে শব্দের মানে নিয়ে মাথা ঘামানো দরকারই নেই, আসল মজাটা হলো তার ধ্বনি আর তালে। যেমন এই লাইনটা, আগুডুম বাগুডুম ঘোড়াডুম সাজে। এর আক্ষরিক মানে খুঁজতে গেলে কিন্তু কোনো লাভ নেই, কিন্তু একবার বলে দেখুন, বলার সাথে সাথেই কেমন একটা ঢাকের আওয়াজ, একটা উৎসবের ছবি চোখের সামনে ভেসে ওঠে, তাই না? এর আসল শক্তিটাই তো এখানে। ছন্দের জাদুতে একটা গোটা দৃশ্য তৈরি হয়ে যায় চোখের সামনে। আর হ্যাঁ, ছড়াগুলো কিন্তু শুধু ঘরের চার দেওয়ালের মধ্যে আটকে নেই। বাইরের জগৎ মানে প্রকৃতিও এখানে দারুণভাবে প্রস্তুত রয়েছে। ওই যে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে থেকে শুরু করে বৃষ্টিকে ডেকে আনার জন্য আই বৃষ্টি ঝেপে,
প্রকৃতির কত রকম রূপ যে বারবার ফিরে এসেছে, আর এর মাধ্যমেই তো ছোটরা তাদের চারপাশের জগতের সাথে পরিচিত হয়। আচ্ছা, আমরা তো অনেক কিছুই দেখলাম। এবার আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে চলুন একটু ভাবা যাক, কেন এই আপাত দৃষ্টিতে সাধারণ ছড়াগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকে আছে? কিভাবে এগুলো আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল? আমরা এতক্ষণ ধরে যে বিশাল জগৎটা ঘুরে এলাম, সেটা কিন্তু মূলত মাত্র 25টা ছড়ার একটা সংগ্রহকে কেন্দ্র করে তৈরি। ভাবুন তো, সংখ্যাটা হয়তো বেশ ছোট মনে হতে পারে, কিন্তু এর মধ্যেই কি বিশাল একটা মহাবিশ্ব লুকিয়ে আছে। তাহলে সব মিলিয়ে যদি বলি, এই ছড়াগুলো আমাদের কি দেয়? এগুলো আমাদের একটা রঙিন প্রাণীজগতের গল্প শোনায়, পরিবার আর খাবারের সে চেনা আরামটা দেয়, প্রকৃতির সৌন্দর্যের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়, আর সবশেষে কোনো মানে ছাড়াই শব্দের যে একটা নিখাদ আনন্দ আছে, সেই অনুভূতিটা দেয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, কারণ দেখুন, পৃথিবীর সব প্রান্তেই তো এমন কিছু সুর বা ছড়া আছে যা শুধু আমাদের ছোটবেলার স্মৃতি নয়, এগুলো আমাদের পরিচয়েরও একটা অংশ হয়ে যায়। তো এমন কোন ছোটবেলার গান আছে যা আমাদের প্রত্যেকের পৃথিবীকে নিজের মতো করে সংজ্ঞায়িত করে? এটা কিন্তু একটু ভেবে দেখার মতো বিষয়।